দুপুরের সময় বাইরে গরমের কারণে যান যাই অবস্থা। ডক্টর আজলান জাওয়াদ মাত্রই ওয়ার্ড রাউন্ড শেষ করে নিজের কেবিনে ফিরছেন। এসির ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেই একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের ওপরে রাখা একটা ফাইলের দিকে হাত বাড়ালো তিনি। ঠিক তখনই কেবিনের দরজা কোনো নক না করেই হুট করে একজন ভেতরে ঢুকে পড়ল। আজলান ভুরুকুচকে মাথা তুলতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা চেনা অবয়বটা দেখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তুলল। সামিয়া, তোকে বারবার বলেছি না আমার কেবিনে নক করে ঢুকবি? এই কথা সামিয়াকে প্রভাবিত করলো বলে মনে হলো না, উল্টো মেয়েটার মুখে চওড়া হাসি। মেয়েটার নাম ডক্টর সামিয়া রহমান, আজলানের মেডিকেল লাইফে বন্ধু এবং বর্তমানে এই হসপিটালেই গাইনোকোলজিক ডিপার্টমেন্টে কর্মরত। সামিয়া এগিয়ে এসে আজলানের টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল, আর চোখে একরাশ ভালো লাগা আর অধিকারের ছোঁয়া। নক করার ফর্মালিটি বন্ধুদের মধ্যে থাকে না ডক্টর আহিল। আর এলাম কারণ জানি তুই একা থাকলে লাঞ্চ করতে ভুলে যাবি। আজমা নিজ হাতে তোর পছন্দের বিরিয়ানি রান্না করে পাঠিয়েছে, চল একসাথে লাঞ্চটা করা যাক। আজলান সামিয়ার বাড়িয়ে দেয়া লাঞ্চ বক্সটার দিকে এক পলক তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। মেয়েটার এই অতিরিক্ত অধিকার খাটানো বা গায়ে পড়া স্বভাবটা তার খুব একটা পছন্দ নয়, তবে পুরনো বন্ধু বলেই সে তিতা মুখে হলেও মেনে নেয়। তোর মায়ের হাতের বিরিয়ানি পছন্দ করি তার মানে এই না যে তুই প্রতিদিন লাঞ্চের দোহাই দিয়ে আমার চেম্বারে এসে নিয়ম ভাঙবি। পেশাদারিত্ব আর বন্ধুত্বের মাঝে একটা লাইন থাকা উচিত সামিয়া। আহিল, তুই সারাক্ষণ নিজেকে এভাবে নিয়মের বেড়াজালে বন্দি করে রাখিস কেন বলতো? একটু রিল্যাক্স কর, এই নে খাওয়া শুরু কর। আজলান কিছু বলবে তার আগেই আবার নক করলো। কামিন। আজলান গলা উঁচিয়ে কামিন বলতে গুটি গুটি পায়ে ভেতরে এলো তুহি। ওকে দেখে আজলান ভ্রুকুচকে তাকালো। জান্নাতুল? তুহির পুরো নাম জান্নাতুল ফেরদাউস তুহি। হসপিটালে ল্যাব টেকনোলজিস্ট হিসেবে তুহিকে চেনে, তবে তার পুরো নামটাই হসপিটালে অফিসিয়াল রেকর্ডে ব্যবহার হয়। তুহি একটু হেসে বলল, জি স্যার, আমি। আজলান ওকে বসতে বলল। তুহি এগিয়ে আসলে চোখে পড়ল সামিয়াকে, সাথে সাথে তার কপালে ভাঁজ পড়ল। এই ডক্টরকে সে চিনে, সারাক্ষণ আজলান স্যারের সাথে ঘেঁষে থাকা চিন্তা। ও বসতেই আজলান শান্ত স্বরে জিজ্ঞেস করলো, হঠাৎ আমার কেবিনে? তুহি বিনীতভাবে একটু হেসে বলল, আসলে একটা রিপোর্ট দেখানোর ছিল স্যার। তুহি কথা শেষ হওয়ার আগে পাশে বসা সামিয়া হুট করে ফুঁসে উঠল। আই কান্ট বিলিভ দিস। আপনি কি হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট হয়ে এইটুকু ম্যানার্সও জানেন না যে এটা ডক্টরদের লাঞ্চ টাইম? পেশেন্ট দেখার একটা নির্দিষ্ট শিফট আছে, যখন তখন এভাবে কেবিনে ঢুকে পড়াটা বড্ড আনপ্রফেশনাল। সামিয়ার এমন চড়া আর অপমানজনক সুর শুনে তুহি ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে রাগে থতমত করে উঠল। ইচ্ছে করলো কড়া ভাষায় মুখের ওপর জবাব দিতে, কিন্তু তুহি অনেক কষ্টে নিজের রাগটা হজম করলো। আজলান কঠোর চোখে সামিয়ার দিকে তাকালো। হ্যাঁ জান্নাতুল, আপনি বলেন। সরি স্যার, আমি জানি না এটা আপনার ব্রেক টাইম, কিন্তু পেশেন্ট একটা ছোট বাচ্চা, তার অবস্থা বেশ খারাপ, তাই আমি নিজে ল্যাব থেকে রিপোর্টটা জেনারেট হওয়ার মাত্রই নিয়ে এসেছি। সমস্যা নেই। কার পেশেন্ট এটা? স্যার আপনারাই, কিন্তু রোগী আজ আসতে পারেনি, তাই আমি এলাম। ও আচ্ছা, রোগীর নাম কি? রিপোর্টটা দেন। রোগীর নাম আদনান। রিপোর্টটা নিয়ে নামটা কানে ঠেকলো আজলানের। সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে চুপ হয়ে গেল। রিপোর্ট চেক করে কিছুক্ষণ পর সে সামিয়ার দিকে তাকালো। তুই কি এখানে বসে থাকার জন্য এসেছিস? তোর রোগী নেই? সামিয়া বোধহয় অপমান বোধ করলো একজন ল্যাব টেকনোলজিস্টের সামনে তাকে এভাবে বলাটা।
রোগী আছে, কিন্তু সেটা সময়ের মতো। বেটাইমে রোগী বা রোগীর রিপোর্ট আমি দেখি না। এই প্রফেশনের টাইম বে টাইম বলে কিছু নেই সামিয়া। এমার্জেন্সি বলে কয়ে আসে না। আমাদের প্রয়োজনটাও হয় এমার্জেন্সিতে। মানুষের সেবা প্রয়োজনেই করতে হয়। তোর সুবিধা মতো করলে তো হবে না। সামিয়া আর কিছু বলল না, থতমত মুখে বেরিয়ে গেল কেবিন থেকে। তুহি মনে মনে দারুণ হেসে নিল। আজলান কিছু বলবে এমন সময় তুহির ফোন বেজে উঠল। সরি, আপনি বলুন। আজলান তাকাতেই শুধু এন ওয়ার্ডটা দেখতে পেল। পেশেন্ট আপনার কে হয়? বোনের ছেলে। আপনার বোন আসলো না কেন তাহলে? আসলে স্যার, আদনানের জ্বরটা আজ সকাল থেকে আবার একটু বেড়েছে। শরীরটা বেশ দুর্বল। এই রোদের মধ্যে অসুস্থ বাচ্চাটাকে নিয়ে হসপিটালে টানাটানি করতে বারণ করলাম। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জি স্যার, নিশ্চয়ই। আপনার বোনের হাজবেন্ড কোথায়? মানে উনি কি ওনাদের সাথে থাকেন না? তুহি একটা তাচ্ছিল্য দীর্ঘশ্বাস লুকিয়ে মুখের ভীষণ স্বাভাবিক একটা অবয়ব ফুটিয়ে তুলল। একটু নিচু গলায় বলল, না স্যার, ওই কাপুরুষটা ওদের সাথে থাকে না। বাচ্চাটা দুনিয়াতে আসার আগেই ওদের সংসার ভেঙেছে। বাচ্চা যে আছে এটা জানে কি না কে জানে। পুরুষ হিসেবে তার অবচেতন মনে এক ধরনের কৌতূহল বা হয়তো এক চিলতে শুকনো বিরক্তি জাগলো। সে মনে মনে ভাবল, দায়িত্বজ্ঞানহীন পুরুষের অভাব নেই দুনিয়ায়, যে নিজের সন্তানকে এভাবে ফেলে চলে যায়। সে কেমন বাবা? কিন্তু আপনার বোন যে বলল সে বেঁচে নেই। ও এই পরিচয় মনে রাখতে চায় না বলে সবাইকে এটা বলে। কিছু মনে করবে না। আসলে আমাদের হসপিটালের একটা সেফটি প্রোটোকল বা লিগ্যাল বিষয়ের একটা ব্যাপার থাকে। কাল ওনার ওরকম অস্বাভাবিক আচরণ দেখে আমার কিছুটা খটকা লেগেছিল। জি, বুঝতে পেরেছি স্যার। আমি ওষুধ সব লিখে দিয়েছি, আপনাকে বুঝতে হবে না আই গেস। না স্যার, আমি বুঝবো। আজ আসি। জি। আজলান আর কথা বাড়ালো না। তুহি সালাম দিয়ে বের হয়ে গেল কেবিন থেকে। তুহি কেবিন থেকে বেরিয়ে করিডোরে আসতেই একটা লম্বা শ্বাস ফেলল। এদিকে কেবিনের ভেতরে আজলান একা হতেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বাচ্চার বাবার পরিচয় নিয়ে তার মনের ভেতরে খটকা আর সন্দেহটা তুহির কথায় পুরোপুরি কেটে গেছে। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্য বাঁকা হাসি ফুটে উঠল। মনের গভীরে জমে থাকা এক বিষাক্ত অতীত যেন তাকে আবার অবাধ্য করে দিল। দুনিয়ার সব ঠকে যাওয়া মানুষের গল্পগুলো কেন যে একই রকম হয়। আজলান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর নিজের বুকের ভেতর চেপে রাখা ক্ষতটার ওপর হাত রেখে আবার বিষণ্ণ সুরে বলল, অথচ দুনিয়ার নিয়মটা কত অদ্ভুত। ঠকায় সে দিব্যি ভালো থাকে, নিজের মতো করে বেঁচে থাকে। আর যে ঠকে যায় সে সারা জীবন সেই দহন বুকে নিয়ে একা একা পুড়ে মরে, ঠিক যেমনটা আমি প্রতিদিন মরছি। আজলান নিজের উপরই তীব্র বিরক্ত হয়ে মাথাটা ঝাঁকালো। জোর করে নিজের মন থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে টেবিল থেকে লাঞ্চ বক্সটা টেনে নিয়ে চামচটা হাতে তুলে নিল। নামির তাকিয়ে আছে আদনানের দিকে। বিছানায় চাদর মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে 2 বছরের ছোট্ট আদনান। জ্বরের ঘরে বাচ্চার ফর্সা মুখটা কেমন লালচে হয়ে আছে। ছেলেটাও হয়েছে বাবার মতো। চেহারা যে কেউ দেখলেই বলবে বাবা আর ছেলে একই। এই নিয়ে চিন্তার শেষ নেই। বিছানার একপাশে বসে আছে তুহি। সে নাওমিকে বলল, যা, এক গ্লাস পানি নিয়ে আই। কি যে গরম পড়েছে। নাওমি পানি এনে বলল, ডক্টর কি বললো? রিপোর্ট ভালো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সব ঠিক। আর যে ওষুধ দিয়েছে এগুলো রেগুলার খাবি, তাহলেই হবে। আচ্ছা। বলছিলাম আমার বাসায় ওঠ, শুনিস না কেন আমার কথা? না আপু, তুমি আমাকে যা সাহায্য করেছো সেটা অনেক। আপন মানুষগুলোও এতটা করেনি আমার জন্য। তাই তো বোন মানতে পারিস না। আপু প্লিজ। আচ্ছা হয়েছে, তোকে এসব বলেও লাভ নেই।
হতাশার শ্বাস ছেড়ে বলল তুহি। নাওমি আমতা আমতা করে বলল, ডক্টর কিছু জিজ্ঞেস করেছে? তুহি না জানার ভান করে বলল, কিসের ব্যাপারে? আদনানের বাবার। হুম, জিজ্ঞেস করেছিল তাদের সাথে থাকি কিনা। আমি ধুয়ে এসেছি ওই কাপুরুষটাকে। মানে? মানে হলো ডাক্তারের সামনে ভালো মতো ধুয়েছি, সামনে তো আর পেলাম না ধোয়ার জন্য। কি বলছো তুমি? বললাম কাপুরুষটা তো ওদের সাথে থাকে না, আদনানের কথাও বোধ হয় জানে না। নাওমি সরে এসে আদনানের মাথার কাছে এসে বসলো। চোখ দুটো ঝাপসা হয়ে এসেছে। সেই ঝাপসা চোখে ভেসে উঠল তার অন্ধকার অতীতের খণ্ডাংশ। নূরজাহান নাওমি বাবা মায়ের আদরের সন্তান, কিন্তু বয়স যখন 12 বছর তার জীবনে নেমে আসে চরম অন্ধকার। হঠাৎ হারিয়ে ফেলে তার মাকে। বাবা মায়ের আদরের মেয়ে হুট করে মাকে হারিয়ে বুঝতেই পারেনি কি হারিয়েছে। তার মা হার্টের রোগী ছিল। একদিন অসুস্থ হয়ে হুট করে মারা যান তিনি। প্রথম দিকে সকলে শোকে আচ্ছন্ন থাকলেও পরবর্তীতে সবার মধ্যেই পরিবর্তন আসে। নাওমির বাবার উপর জোর করা হয় দ্বিতীয় বিয়ে করার। নাওমির বাবা রাজি ছিলেন না। তিনি ছিলেন নাওমির মায়ের প্রতি আসক্ত। এক নারী ছাড়া জীবনে অন্য দ্বিতীয় নারী ছিল না। এরপর নাওমির দাদি বারবার জোর করার পরও যখন মানছিল না, তখন সকলে ওনাকে বলেছে ছোট মেয়েটার দেখাশোনার জন্য হলেও একজন লাগবে। নাওমি তখন এসব সম্পর্কে জানতো না। এক পর্যায়ে নাওমির বাবাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেলে। এরপর শুরু হলো অন্যরকম জীবন। নতুন একজন সদস্য আসলো, তার মন মতো চলতে হলো। নাওমির ভালো করে মনে আছে, সেই নতুন সদস্যের আগমনের পর থেকেই তার জীবনের চেনা পথটা কীভাবে পাল্টে যেতে শুরু করলো। তার সৎমা প্রথম সবার সামনে খুব ভালোবাসার নাটক করলেও আড়ালে নাওমির প্রতি তার আচরণে এক ধরনের সূক্ষ্ম অবহেলা আর তাচ্ছিল্য স্পষ্ট হয়ে উঠত। বাবার সামনে যে নাওমি ছিল আদরের রাজকন্যা, বাবার অলক্ষ্যে সেই নামই হয়ে উঠত বাড়ির বাড়তি বোঝা। আর দাদুর বাড়ির মানুষগুলোও ধীরে ধীরে কেমন যেন পর হয়ে গেল। একসময় পাল্টে গেল বাবাও। সে না চাইতেও সৎ মায়ের প্রতিটা সত্য মিথ্যা সব কথা বিশ্বাস করত। মায়ের অভাবটা নাওমির প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে টের পেত। অবহেলা আর একাকিত্বের সেই অন্ধকার গলিপথ পেরিয়ে নাওমি যখন বড় হচ্ছিল, তখনই তার ধূসর জীবনে প্রথম আলোর মতো এসেছিল আজলান জাওয়াদ আহিল। তখন সবে 19-এ পা দিয়েছিল নাওমি। একদিন আহিলের বাবা নাওমিকে দেখে পছন্দ করে। পরদিন আহিলের মা আর আহিলকে নিয়ে চলে এলো প্রস্তাব নিয়ে। আহিল তখন 26 বছরের বয়সে এক তরুণ। সে সদ্য ইন্টার্নশিপ করে হসপিটালের মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেছে। প্রথম দেখায় ওই মায়াবী আর কিছুটা বিষণ্ণ নীল চোখের মেয়েটাকে ভালো লেগে গিয়েছিল আজলানের। নাওমি দেখেছিল এই বিয়েটা ভাঙার অনেক চেষ্টা করেছিল তার সৎমা, কারণটা সে জানে না। বিয়ে ঠিক হওয়ার পর নাওমি ভেবেছিল নিজের ভাঙা মনের আজলানের মতো এক টুকরো শক্ত আশ্রয় পেয়ে সে বুঝি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী। সত্যি হয়েছিল তাই। আজলানের তীব্র অধিকারবোধ আর আগলে রাখার ক্ষমতা নাওমিকে তার সব হারানো অতীত ভুলিয়ে দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেই ভালোবাসার মানুষটাই সবচেয়ে বেশি আঘাত দিতে শুরু করে। পাল্টে যেতে থাকে সকল অনুভূতি। আহিল আর নাওমির বিয়ের জীবন নাওমির কাছে সুখের ছিল। ওদের দুজনের বন্ডিং ছিল খুব শক্ত। আহিল যেন নাওমিকে প্রতি মুহূর্তে চোখে হারায়। এত ভালোবাসা দেখে নাওমির চোখে পানি এসে যেত। নাওমির মা চলে যাওয়ার পর কেউ তাকে এভাবে ভালোবাসেনি বোধ হয়। দীর্ঘ 7টি বছর সৎ মায়ের অবহেলা আর বাবার উদাসীনতায় যে মেয়েটি এক ফোঁটা ভালোবাসার জন্য চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল, তাকে আহিল যেন এক সমুদ্র ভালোবাসায় ডুবিয়ে দিয়েছিল।
কিন্তু বিয়ের 2 মাস পর হঠাৎ করে আহিলের আচরণে পরিবর্তন শুরু হয়। যেই আহিল নাওমিকে চোখে হারাতো সেই আহিল নাওমিকে সহ্যই করতে পারত না। প্রতি মুহূর্তে অপমান অবহেলা করতে শুরু করে, কিন্তু কেন করে সেটা নাওমি জানতো না। কিছু বললেই তার উপর আস্ত কথার ঝড়, অপমান আর লাঞ্ছনা। আহিল তাকে চরিত্রহীন ট্যাগ দিতেও ভোলেনি। ঠিক কী কারণে এই ট্যাগ পেয়েছিল সেটা নাওমি আজও জানে না। আহিলকে প্রশ্ন করেও উত্তর পায়নি সে। বিয়ের 2 মাস পর থেকে আহিলের মধ্যে পরিবর্তন দেখতে পাই নাওমি। সে ভেবেছিল আহিল হয়তো ব্যস্ত সময় পার করছে কিংবা কোনো কারণে টেন্স। সে এই ভেবে প্রথমে কিছু না বললেও আহিল ওকে সম্পূর্ণ এড়িয়ে যেতে শুরু করলো। নাওমি কিছু বললে বা কোনো কাজ করে দিলেই চিল্লাফিল্লা করতো। নাওমির বাবা মা নাওমিকে ভীষণ ভালোবাসতো। আহিলের অবহেলা আর খারাপ ব্যবহার তাদের চোখে পড়েছিল, কিন্তু কিছু বললেও সে শুনতো না আর না কোনো জবাব দিত। একদিন রাতে যখন আহিল থমথমে মুখে ঘরে ফিরল, নাওমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে তার কোটটা টেনে নিতে গেলেই আহিল এক ঝটকায় তার হাত সরিয়ে দিত। তীব্র ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে কর্কশ গলায় বলতো, তোমার এই নোংরা হাতে আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমার ঘৃণা করে তোমার এই মায়াবী চেহারার আড়ালে লুকিয়ে থাকা আসল রূপটা দেখতে। নাওমি অবাক কণ্ঠে জিজ্ঞেস করছিল, আমার অপরাধটা কি আহিল? আমি কি করেছি? কেন আপনি আমার সাথে এমন করছেন? অপরাধ? অপরাধ তো আমার, যে তোমার মতো একটা চরিত্রহীন ধোঁকাবাজ মেয়েকে নিজের ঘরের বউ করেছি। বাইরে দেখতে কত নিষ্পাপ, অথচ ভেতরে এত নোংরামি। ছি! নাওমির স্তব্ধ হয়ে গিয়েছিল ওর এমন কথা শুনে। কেউ যেন তার বুকে ছুরি চালিয়ে দিচ্ছে। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় মরণ আর কি হতে পারে? অথচ ঠিক কী কারণে, কার দেয়া কোন অপবাদের ভিত্তিতে সে এই কুৎসিত ত্যাগটা পেয়েছিল, নাওমি আজও তা জানে না। সেদিন নাওমি চিৎকার করে কেঁদেছিল আর বারবার বলছিল, আল্লাহ দোহাই লাগে আহিল, এভাবে মিথ্যা অপবাদ দিবেন না। আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আপনি ছাড়া কোনো পুরুষ আমার ত্রিসীমানায় আসেনি। আপনি আমায় ভুল বুঝছেন। কি করেছি আমি? কিসের ভিত্তিতে আপনি আমায় এসব বলছেন? সেদিনের পর আহিলকে হাজার প্রশ্ন করেও নাওমি কোনো দিন উত্তর পায়নি। নাওমি বারবার বলতো, আপনাকে তো জোর করা হয়নি আমাকে বিয়ে করার জন্য। না তো আমাকে, দুজনের পূর্ণ সম্মতিতেই বিয়েটা হয়েছে। আপনি আর আপনার পরিবারই আমায় পছন্দ করেছিলেন। আমি কিন্তু আপনার কাছে আসিনি। তাহলে এসব করার মানে কি? আহিল কোনো উত্তর দিত না, কিন্তু কথার বিষ ছড়াতে ভুলতো না। শেষ পর্যন্ত আহিল কোনো সুযোগই দেয়নি তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। করবেই বা কী করে? আহিল কেন এমন করছে সেটাই তো জানতে দেয়নি। উল্টো আহিলের ব্যবহার দিন দিন আরও খারাপ হচ্ছিল। এর মধ্যে বিয়ের 4 মাসের মাথায় নাওমি জানতে পারলো সে মা হতে চলেছে। খবরটা পাওয়ার পর নাওমির বুক আনন্দে বদলে এক তীব্র আতঙ্কে কেঁপে উঠল। আহিল যেভাবে দিন দিন পৈশাচিক আচরণ করছিল, যেভাবে তাকে প্রতি মুহূর্তে ঘৃণা উগরে দিচ্ছিল, নাওমির মনে হলো আহিল হয়তো এখন তাকে আর সহ্যই করতে পারছে না। তার উপর তাকে দেয়া হয়েছে চরিত্রহীন অপবাদ। এই অবস্থায় আজলান যদি জানতে পারে এই খবর, তবে তো সে হয়তো এই সন্তানকে নিজের বলে স্বীকারই করবে না। উল্টো তীব্র আক্রোশে সে হয়তো বাচ্চার কোনো বড় ক্ষতি করে বসবে। তবে নাওমি প্রথমে ভেবেছিল সব অপমান ভুলে সে আহিলকে এই খবরটা দেবে। সন্তানের কথা শুনলে হয়তো আহিলের পাথরের মতো মনটা একটু গলবে। হয়তো সে শান্ত হয়ে নাওমিকে বুকে টেনে নেবে। এই শেষ আশাটুকু বুকে নিয়ে একদিন রাতে আহিল ঘরে ফিরতেই নাওমি সমস্ত ভয় ডর উপেক্ষা করে তার সামনে গিয়ে দাঁড়িয়েছিল। কাঁপা কাঁপা কণ্ঠে খুব মৃদু স্বরে বলছিল, আহিল, একটু শুনবেন? একটা খুব জরুরি কথা বলার ছিল।
আহিল তীব্র বিরক্তি আর ঘৃণায় মুখ কুঁচকে তাকালো। এক ঝটকায় নাওমিকে নিজের সামনে থেকে সরিয়ে দিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, তোমার মুখ থেকে কোনো কথা শোনার রুচি আমার নেই। তোমার ছায়াও আমার সহ্য হচ্ছে না আজ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে এই ঘর থেকেই তোমার অস্তিত্বটাই মুছে দিতে। এই সমাজ আর পরিবারের চাপের কথা ভেবে এখনো তোমাকে সহ্য করছি, নইলে কবেই গলা ধাক্কা দিয়ে বের করে দিতাম। ব্যাস, নাওমি বুঝে গেল আহিলকে এখন এসব বলে লাভ নেই। নিশ্চয়ই আহিল অন্য কিছুতে জড়িয়ে গেছে। ঠিক পরের রাতেই যেদিন বাড়ির কেউ ছিল না, নিজের সন্তানকে বাঁচানোর আশায় এবং নতুন একটা জীবনের আশায় ওই সংসারের মায়া ছেড়ে বেরিয়ে আসে সে। কিন্তু ওই যে এই অভাগীর কোথাও জায়গা নেই। বাবার বাড়িতে গিয়ে দুদিন টিকতেও পারেনি সে। সেখানেও তার ভাগ্যে জুটল চরম ধিক্কার। সৎ মা তো দূর, নিজের বাবাও সেদিন তাকে আশ্রয় দেয়নি। উল্টো ভাঙা গলায় বলেছিলেন, যে মেয়ে জামাইয়ের ঘর থেকে এভাবে মাঝরাতে পালিয়ে আসে তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমার মুখ পুড়িয়েছিস নাওমি। বাবার বাড়ির দরজাটা যখন মুখের ওপর দরাম করে বন্ধ হয়ে গিয়েছে, নাওমি তখন ঐক্যে সাগরে। মন চেয়েছিল তার নিজেকে শেষ করে দিতে। আহিলের কাছে যাওয়ার কোনো পথ ছিল না, আর না থাকলেও সে যেতও না। নাওমিরই এক কাজিন আবরার ওর এই অবস্থার খবর শুনে ওদের বাড়িতে আসে। আবরার ছিল নাওমির মায়ের দূর সম্পর্কের এক আত্মীয়। তবে মায়ের মৃত্যুর পর সেই সম্পর্কের সুতোটাও প্রায় ছিঁড়েই গিয়েছিল। আগে নাওমির ওপর অত্যাচার দেখে আবরারের ওর প্রতি মায়া হতো, আর এখন ফিরে এসেছে শুনে সে এক প্রকার অবাকই হয়েছে। তার জানা মতে আজলান ভালো ছেলে আর নাওমিকে খুব ভালোবাসে। নাওমিকে বিধ্বস্ত অবস্থায় দেখে সে কোনো প্রশ্ন না করেই বলে, তোকে আমার বাড়িতে তো নিয়ে যেতে পারবো না, জানিসই তো এক এক লোকের এক এক কথা। তবে তোকে আমি একজনের কাছে সেফ রাখতে পারবো। নাওমি উত্তর দেওয়ার অবস্থায় ছিল না। সে তখন সমুদ্রে হাবুডুবু খাওয়ার অবস্থায়। আবরার তাকে নিয়ে তুহির কাছে গেল। তুহি তখন মাত্র পড়ালেখা শেষ করে এই শহরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতো, আর একটা হসপিটালে ল্যাব টেকনোলজিস্ট হিসাবে স্ট্রাগল করছিল। আবরার ওকে আগেই বলে রেখেছিল। তারপরই সেদিন ওকে নিয়ে গেল। পরের দিন সকালে যখন নাওমি কেঁদে কেঁদে সবটা তুহিকে জানায়, তখন সে নাওমিকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে বলে, ওই কাপুরুষ মানুষের কাতারেই পড়ে না। তুই একদম ঠিক করেছিস ওই নরক থেকে পালিয়ে এসে। তুই এই বাচ্চাকে জন্ম দিবি নওমি, আর আমি তোকে সব রকম সাহায্য করব। বাবার পরিচয়ের দরকার নেই, দেখব কোন সমাজ তোকে আটকায়। তোর যত দিন ইচ্ছে তুই তত দিন আমার কাছে থাকবি। সেই থেকে আজ 3টে বছর কেটে গেছে। মাথা গোঁজার ঠাঁই দেওয়া থেকে শুরু করে ডেলিভারি খরচ, বাচ্চার যত্ন, সব কিছু তুহি নিজের জীবনের সবটুকু উজাড় করে দিয়েছিল। নিজের আপন রক্তের মানুষগুলো যেখানে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেখানে এই দূর সম্পর্কের আপুটাই নাওমির বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছিল। তুহিরও তার বাবা ছাড়া কেউ ছিল না। আপন মানুষের আসল রূপ দেখে তারও নাওমির মতো অবস্থা। নাওমির পড়ালেখা খুব ভালো ছিল। বিয়ের পর আহিলকে ভার্সিটি ভর্তি করিয়েছিল, কিন্তু এই কাহিনীর পর থেকে পড়ালেখা বন্ধ। কিভাবে কি করবে বুঝতে পারছিল না। তুহির চেনা এক কলেজে ওকে ভর্তি করায় এবং সব জানিয়ে তাকে বিনামূল্যে পড়ার সুযোগ দেয়। এর মধ্যে নাওমি প্রথমে টুকটাক টিউশন করতো, যেন কিছুটা নিজে চলতে পারে, কিন্তু আদনান হওয়ার আগে ছেড়ে দেয়। আদনান হওয়ার পর কয়েক মাসও সে দূরে ছিল সব কিছু থেকে। তখন তার জগৎ ছিল শুধু তার ছেলে। এক পর্যায়ে চিন্তা করলো, এভাবে বসে থাকলে তো হবে না। তাই তুহি আরও খোঁজ খবর নিয়ে একটা কিন্ডারগার্টেনের স্কুলের টিচার জব নেয়। তখন তার অনার্সও শেষ হয়নি, ফলে ভালো কোথাও চাকরির সুযোগ পাচ্ছিল না। কিন্তু ওই যে চেনা
যেই কলেজে বিনামূল্যে পড়ার সুযোগ পেয়েছিল সেই কলেজেই এক শিক্ষক তার সুপারিশে কিন্ডারগার্টেনে পড়াশোনার সুযোগ পেয়েছে। এতে ওর আর আদনানের ভালোই চলে যায়। এর মধ্যে তুহির বিয়ে হয়ে যায়। তুহি ওকে বলেছিল ওর সাথে থাকতে, কারণ তুহি আর তুহির হাজবেন্ড থাকে শহরে, কিন্তু নাওমি রাজি হয়নি। তুহি মাঝে মাঝে এসে ওদের দেখে যায়। এভাবেই যাচ্ছে জীবন। আজ উঠি আমি। তুহির কথায় ধ্যান ভাঙলো নাওমির। সে বলল, আরও কিছুক্ষণ থাকো, আদনান উঠুক তারপর যেও। ছেলেটা প্রায় তোমাকে খোঁজে। ছেলেকে নিয়ে আসতে পারিস না আমার বাসায়? বের হতে ইচ্ছে হয় না বাসা থেকে। স্কুল না থাকলে বেরই হতাম না। তুহি কিছুটা সন্দেহ দৃষ্টিতে তাক করে বলল, একটা কথা বলতো, কি? আদনান দুদিন ধরে তার বাবার কথা বেশি বলছে না? হঠাৎ এমন করার কারণ কি? নাওমি থতমত খেয়ে গেল। সে চায় বলতে, কিন্তু কেন যেন আজলানের কথা কাউকে বলতে ইচ্ছে হয় না তার। সময় এমন করে। আর এ আর নতুন কি? তুহি মনে মনে ভাবলো, এই মেয়ে কোনো দিন আমার সামনে মুখ খুলবে না, বেকার খাটেনি। সে উঠে দাঁড়িয়ে বলল, আসছি আমি। আদনানের আপডেট জানাস আমাকে। আদনানকে একটু আদর করে বেরিয়ে গেল তুহি। নাওমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল সেভাবেই। সপ্তাহখানেক পর ব্যস্ত রাস্তা ধরে ডক্টর আজলান জাওয়াদ আহিলের গাড়িটা ছুটে চলছিল হসপিটালের দিকে। ড্রাইভিং সিটে বসে আজলান এক হাতে ছিল স্টিয়ারিং আর অন্য হাতটা কপালে। ইদানিং মনটা তার ভীষণ বিক্ষিপ্ত থাকে। হাসপাতালের কাছাকাছি আসতে আহিলের চোখে গেল ফুটপাতে ধরে হেঁটে যাওয়া একটা যুগলের উপর। কেমন যেন চেনা চেনা লাগছে। সে ভ্রু কুঁচকে বিড়বিড় করলো, এদের কোথায় যেন দেখেছি। সে গাড়ির গতি কমিয়ে গ্লাস দিয়েই দেখার চেষ্টা করলো। ভালো করে তাকাতে কপালের রগগুলো ফুলে উঠল। হাত দ্রুত ক্রমশ মুঠো করে নিল। ফুটপাতের ওপর হেসে হাত ধরে হাঁটছে তুহি আর আবরার। ওদের ওভাবে হাসি মুখে চলতে দেখে আজলানের চোখের মণি দুটো রাগে আর তীব্র আক্রোশে সংকুচিত হয়ে এলো। তার চোয়াল শক্ত হয়ে উঠল। বুকের ভেতর চেপে রাখা একটা জ্বলন্ত আগ্নেয়গিরি যেন এক লহমায় জেগে উঠল। অতীতের একটা কুৎসিত অধ্যায় তার চোখের সামনে ভেসে উঠতেই গাড়ির ভেতরের এসি চলা সত্ত্বেও আজলানের কপাল বেয়ে এক ফোঁটা ঘাম ঝরে পড়ল। এতক্ষণ খেয়াল না করলেও হুঁশ আসতেই তুহিকে দেখে রাগের পাশাপাশি এক বিস্ময় ডানা বাঁধল। ওরা দুজন। মুহূর্তেই যেন হিসাব গরমিল লাগছে তার। আরেকবার তাকিয়ে চোখ মুখ শক্ত করে গাড়ির ফুল স্পিড দিয়ে শো করে ধুলো উড়িয়ে চোখের আড়াল হয়ে গেল।